মানুষের ইতিহাস বদলের ইতিহাস। ক্ষণিক নিরাপত্তার থেকে নিশ্চিত নিরাপত্তার জন্য বারবার মানুষ নির্মাণ করেছে তার সমাজকে। মানুষের হাত ধরে নির্মিত সমাজ তার মুক্তির রাজনৈতিক পথ সন্ধান করে গেছে। মুক্তির পথ সন্ধানে বারবার মানুষকে নেমে আসতে হয়েছে রাজপথে, দাঁড়াতে হয়েছে ক্ষমতাসীনের কার্তুজের মুখোমুখি। আন্দোলন কিংবা চূড়ান্ত বিপ্লবের মধ্যে দিয়ে মানুষ তার সময়কে নির্মাণ করেছে। কার্ল মার্কস পৃথিবীর মানুষের চিন্তার জগতে যুক্ত করলেন দান্দিক বস্তুবাদের। হেগেলীয় দান্দিকতাকে কার্ল মার্কস রূপান্তরিত করলেন দান্দিক বস্তুবাদে। তার চিন্তার সহযাত্রী হিসেবে পেয়েছিলেন ফ্রেডরিক এঙ্গেলসকে। সম্ভবত আধুনিক পৃথিবীর সবথেকে প্রভাব বিস্তারকারী চিন্তা পদ্ধতি মার্ক্সবাদ। কার্ল মার্কস এবং ফ্রেডরিক এঙ্গেলস মানব মুক্তির জন্য নিজেদের সমগ্র জীবনকে উজাড় করে দেন। দুজনের মিলিত শ্রমে রচিত হয় কমিউনিস্ট ম্যানিফেস্টো। 1895 সাল সেন্ট পিটার্সবুর্গে শ্রমিক শ্রেণীর মুক্তি সংগ্রাম সংঘ তৈরির মধ্য দিয়ে লেনিন বিচ্ছিন্ন শ্রমিক চক্রগুলোকে একত্রিত করলেন। ডিসেম্বরে শ্রমিক ধর্মঘটের অপরাধে লেনিনকে গ্রেফতার করল জার সরকার। 1 বছরের বেশি কারাবাসের পর 1897 সালে 3 বছরের জন্য সাইবেরিয়ায় নির্বাসনে পাঠানো হলো লেনিনকে। নির্বাসন জীবনে লেনিন লিখলেন দি ডেভেলপমেন্ট অব ক্যাপিটালিজম ইন রাশিয়া। মার্চ 1898 গঠিত হলো রাশিয়ান সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টি। 1900 সালের ফেব্রুয়ারিতে নির্বাসন শেষে দেশে ফিরে এলেন লেনিন। রাশিয়ার সকল মার্ক্সবাদী পাঠচক্রের মধ্যে চিন্তার ঐক্য নির্মাণ এবং পার্টির মতাদর্শ ও রাজনৈতিক সংহতি নির্মাণের জন্য প্রকাশ করলেন ইস্কা নামক একটি পত্রিকা। 1903 সালের জুলাই মাসে রুশ সোশ্যাল ডেমোক্রেটিক লেবার পার্টির দ্বিতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়। এই কংগ্রেসে মতপার্থক্যগত কারণে মেনশেভিক ও বলেশেভিক শিরোনামে বিভাজন সৃষ্টি হয়। 1904 সালে রুশ জাপান যুদ্ধ শুরু। জার সৈনিকদের পরাজয় ব্যাপক বিক্ষোভের জন্ম দিতে থাকে জনমনে। শ্রমিক ধর্মঘট বাড়তে থাকে, ফলে সমগ্র রাশিয়ায় বিপ্লবের জাগরণ ঘটে। জানুয়ারি 3, 1905 সেদিন রাশিয়া জুড়ে ধর্মঘট। সেন্ট পিটার্সবুর্গের শ্রমিকদের ধর্মঘটে যোগদান। পুলিশ গুলি চালালো, শ্রমিকদের রক্তে ভিজে উঠল মাটি। দিনটি রক্তাক্ত রোববার নামে চিহ্নিত হলো ইতিহাসে। 20 ডিসেম্বরের মস্কোর রাজনৈতিক ধর্মঘট ব্যর্থ হলো, ছড়িয়ে দেয়া গেল না সারা দেশে। 22 ডিসেম্বর মস্কোতে শুরু হলো ব্যারিকেড লড়াই। 9 দিন চলল। জার স্বৈরতন্ত্রের পুলিশদের জয় হলো। মস্কোর বলশেভিক পার্টির সকল নেতাকে গ্রেফতার করা হলো। ব্যর্থ হলো প্রথম রুশ বিপ্লব। 1912 সালের জানুয়ারিতে 6ষ্ঠ নিখিল রুশ পার্টি কনফারেন্স বসে। এখান থেকেই বলশেভিকরা মেনশেভিকদের বিতাড়িত করে পৃথক পার্টি হিসেবে আত্মপ্রকাশ করে। 5 মে 1912 পার্টির মুখপাত্র প্রাভদা প্রকাশিত হল। 1914 সাল প্রথম বিশ্বযুদ্ধ শুরু। যুদ্ধে সমাজতন্ত্রীরা কী ধরনের কার্যক্রম গ্রহণ করবে দেশে দেশে, সে বিষয়ে লেনিন আন্তর্জাতিক সোশ্যালিস্ট কংগ্রেসের মার্ক্সবাদী লাইন উপস্থাপন করেন। 1916 সালে লেনিনের প্রখ্যাত গ্রন্থ সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর বইটি প্রকাশিত হয়। লেনিন দেখালেন পুঁজিবাদের অসম বিকাশের জন্য একই সময়ে সব দেশে পুঁজিবাদের বিকাশ অসম্ভব। 1917 সাল বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বছর। যুদ্ধে পরাজয় এবং ভয়ানক অর্থনৈতিক মন্দার কারণে বিপর্যস্ত হয়ে পড়ল জনগণের জীবনযাপন। খাদ্য, কাঁচামাল এবং জ্বালানির সংকট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। কারখানাগুলো বন্ধ হয়ে যেতে লাগলো, বেকার সংখ্যা বাড়তে লাগলো ব্যাপক হারে। পেট্রোগ্রাদ, মস্কোতে খাবার সরবরাহ প্রায় বন্ধ হয়ে গেল। বিক্ষোভ ছড়িয়ে গেল শ্রমিক, কৃষক, সৈনিক, বুদ্ধিজীবী সকলের মধ্যে। 9 জানুয়ারি ধর্মঘট শুরু হয় পেট্রোগ্রাদ, মস্কো, বাকু, নিজনি, নভরগার্ডে। 18 ফেব্রুয়ারিতে সেন্ট পিটার্সবুর্গের সর্ববৃহৎ কারখানা পুটিলভ ধর্মঘট শুরু করে। যুদ্ধ, অনাহার, জারতন্ত্রের বিরুদ্ধে তারা বিক্ষোভ জানালো। 26 ফেব্রুয়ারির রাজনৈতিক ধর্মঘট ও বিক্ষোভ অভ্যুত্থানের আকার ধারণ করল। শ্রমিকরা পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে নিজেরা অস্ত্র ধারণ করতে শুরু করল। 16 এপ্রিল লেনিন ফিরে এলেন রাশিয়ায়। পেট্রোগ্রাদে সাজোয়া যানের উপর দাঁড়িয়ে ডাক দেন সমাজতান্ত্রিক বিপ্লবের। পার্টির নাম
সোশ্যাল ডেমোক্রেটিক পরিবর্তন করে কমিউনিস্ট পার্টি রাখতে বললেন। জুলাই বিক্ষোভের উপর গুলি চালানোর পর লেনিন আত্মগোপনে যেতে বাধ্য হলেন। 21 অক্টোবর লেনিন আত্মগোপন থেকে পুনরায় প্রত্যাবর্তন করলেন পেট্রোগ্রাদে। 23 অক্টোবর কেন্দ্রীয় কমিটির অধিবেশন বসল। লেনিন প্রস্তাব দিলেন সশস্ত্র অভ্যুত্থানের। 24 অক্টোবর কেরনস্কি সরকারের সৈন্যরা বলশেভিকদের পত্রিকা রাবোচি বন্ধ করে দিতে উদ্যত। শ্রমিকদের প্রবল প্রতিরোধ। সেদিনই লেনিন লিখলেন নির্দেশনামা, যে কোনো মূল্যে আজ রাতেই কেরনস্কি সরকারকে গ্রেপ্তার করতে হবে, দেরি হলে আমরা সব হারাবো। রাশিয়ায় বলশেভিক বিপ্লব যখন হয় সেই সময় 1917 সালে একদিকে আমরা রাশিয়া সম্পর্কে জানি যে রাশিয়া যখন বিপ্লব হয় তখন রাশিয়া ছিল পশ্চাৎপদ পুঁজিবাদী দেশ। আবার একই সঙ্গে রাশিয়ার মধ্যে একটা সাম্রাজ্যবাদী প্রবণতাও ছিল। তার আশেপাশে যে জাতিগুলো, যে রাষ্ট্রগুলো ছিল সেগুলো সাম্রাজ্যের অন্তর্গত একটা অধীনস্থ অবস্থা ছিল। একই সঙ্গে সেই সময় চলছিল প্রথম বিশ্বযুদ্ধ। সব মিলিয়ে রাশিয়া সেই সময় আর্থিকভাবে অর্থনৈতিকভাবে খুবই সংকটাপন্ন অবস্থায় ছিল। মানুষের খাদ্য, কাজ এগুলো তো ছিলই না, আবার যুদ্ধের কারণে নিরাপত্তাহীনতা সে সমস্ত ছিল। যুদ্ধ খাতে ব্যয় করতে গিয়ে রাশিয়ার অর্থনীতি আরও সংকটাপন্ন হয়েছিল। বিপ্লবের একটা বড় ডাক ছিল যে যুদ্ধ বন্ধ করা, জমি, এই যে জমি, রুটি, শান্তি, এই 3 স্লোগানের ভিত্তিতে বিপ্লব হয়। বিপ্লবের পরে একটা পর্ব যায় যেটাকে বলা হয় ওয়ার কমিউনিজম, যুদ্ধকালীন সাম্যবাদ। প্রথম যে উদ্যোগ নেওয়া হয় সেটা হচ্ছে যে গ্রামাঞ্চলে কৃষিক্ষেত্রে যে ভূস্বামী প্রথা সেগুলো থেকে মুক্ত করে জমির একটা বড় অংশ রাষ্ট্রীয় খামার, কোঅপারেটিভ সেগুলো করা, সেটা ছিল প্রথম একটা উদ্যোগ। তারপরে শিল্প খাতের বৃহৎ শিল্প যেগুলো সেগুলো রাষ্ট্রের হাতে নিয়ে আসা, সকলের জন্য একটা ন্যূনতম জায়গা নিশ্চিত করা, খাদ্য, কাজ, আশ্রয় সেগুলো নিশ্চিত করা, এগুলো একের পর এক ঘোষণার মধ্যে দিয়ে করা হয়। সেই সময় খুব সহজ ছিল না কাজগুলো করা, কারণ সাম্রাজ্যবাদী 14টা দেশ আক্রমণ করেছিল রাশিয়াকে। সেটাকে মোকাবেলা করে
পুরো একটা বিপ্লবী উদ্দীপনার মধ্যে, সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে জনগণকে সাথে নিয়ে একটা বড় ধরনের পরিবর্তন কয়েক বছরের মধ্যেই সম্ভব হয়। তারপরেও যখন দেখা যায় যে প্রবৃদ্ধি এবং শিল্পায়ন সেগুলোর জন্য কিছু পশ্চাৎপসরণ দরকার, তখনই নিউ ইকোনমিক পলিসি ঘোষিত হয়। নিউ ইকোনমিক পলিসির মধ্যে সেই সময়টায় শিল্পায়নের একটা নতুন ধারা তৈরি হয়, কিন্তু রাষ্ট্রের এবং সমাজতন্ত্রকে লক্ষ্য রেখে তার যে প্রয়োজনীয় সংস্কার, সেই কাজটা হচ্ছিল। লেনিন মারা যান 1924 সালে। তারপরে রাশিয়ায় উন্নয়নের যে তাগিদ, সেই তাগিদটা খুব পরিষ্কারভাবে দেখা দেয় যে আরও সংগঠিতভাবে উন্নয়ন করতে হবে। সেই সময় স্ট্যালিন ছিলেন নেতৃত্বে, এবং তার নেতৃত্বেই পৃথিবীর প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়। এই যে পরিকল্পিত অর্থনীতিকে তৈরি করা, সেটার ভিত্তিটা সহিত তৈরি হয় সেই সময়। গ্রাম, শহর, কৃষি, শিল্প, সেগুলোকে সমন্বিতভাবে পরিকল্পিতভাবে করা, যাতে একই সঙ্গে কৃষির যে প্রযুক্তি, সেই প্রযুক্তিটা শিল্প থেকে আসে, আবার কৃষি থেকে কাঁচামাল শিল্পে প্রয়োজন মতো যাওয়া সম্ভব হয়, এবং একই সঙ্গে কৃষিতে এবং শিল্পে একটা কর্মসংস্থান, সেই কর্মসংস্থান নিশ্চিত হয়। পাশাপাশি সকলের খুব দ্রুত নিরক্ষরতা দূর করা, শিক্ষা নিশ্চিত করা, সকলের জন্য দ্রুত স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা, এবং এর মধ্যে সংবিধান তৈরি হয়। সেই সংবিধান, দেখা যায় যে সংবিধানেরও বিবর্তন হয়। সংবিধান, প্রথম যে সংবিধান হয়, সেই সংবিধানে যারা একটা ভূস্বামী এবং অন্যান্য যারা তাদের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হয়, খর্ব করে যখন বিকশিত হয় এবং রাশিয়া আরও অন্যান্য রাজ্যের সম্মতির ভিত্তিতে যে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়, সেই সোভিয়েত ইউনিয়নের সামগ্রিক পরিপ্রেক্ষিতে তার সম্পদের ব্যবহার, সেই সম্পদ ব্যবহার করে সব ধরনের মৌলিক অধিকার পূরণ করা এবং জনগণের একটা জীবনমানের দ্রুত উন্নতির জন্য যে ধরনের পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনাটা করা হয়। এবং এটা প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনাতেই খুব দ্রুত প্রবৃদ্ধি দেখা যায়, দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় আরও দ্রুত হয়।
সিনেমার প্রতি বলশেভিকদের প্রধান যে অবদানটা সেটা হচ্ছে যে সিনেমাটাকে তারা দেখেছিলেন মার্কসিস্ট দর্শনের একটি প্রধানতম মাধ্যম হিসেবে। লেনিনের যে কথাটা বলা হয়েছে, যে লেনিন বলেছিলেন অফ অল দ্য আর্টস সিনেমা ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আর্ট টু আস। সুতরাং মাত্র 10-15 বছর আগে জারের কথা, যেখানে তিনি বলছেন যে ইট ইজ এ হার্মফুল ফর্ম অফ আর্ট, সেইখান থেকে টু আস ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফর্ম অফ আর্ট, এই মাত্র 10-15 বছরের ব্যবধানে আসলে কি এমন দৃষ্টিভঙ্গির চেতনা পরিবর্তন হয়েছিল যাতে লেনিন এরকম পরিস্থিতি আসতে বাধ্য হয়েছিলেন। বিপ্লব পূর্ববর্তী এবং বিপ্লবের সময়কার বলশেভিক পার্টির কাছে তাদের বিপ্লবের মেসেজ, বিপ্লবের উদ্দেশ্য এবং বিপ্লব পরবর্তী তাদের কর্মপন্থা, এগুলো বিশাল রাশিয়ার মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমগুলো কী কী ছিল? ছিল সভা সমিতি, ছিল লিফলেট, প্ল্যাম্পলেট, বই, গান, লাস্টের থিয়েটার। এখানে বলে নেওয়া ভালো, 1896-97 দিক দিয়েই বলকানস্কি প্রথম, তিনি তখনও কমিউনিস্ট পার্টির একজন সদস্য, প্রথম বললেন যে সময় অনুযায়ী বিভিন্ন আর্টগুলোর সময় চলেছে। যেমন গ্রিক যুগ, তখন কেবল ডেমোক্রেসি বা গণতন্ত্র প্রাথমিক পর্যায়ে এসছে, মানুষ তখন কেবল নাগরিক হওয়া শুরু করছে। গ্রিক যুগের প্রধান আর্ট হচ্ছে ভাস্কর্য। তারা প্রথম প্রকৃতিকে জয় করেছে, অতএব তারা একটা এস্টাবলিশমেন্ট করছে, তাদের কাছে এস্টাবলিশমেন্টের আর্টটাই ইম্পর্টেন্ট। কাজে গ্রিক যুগের প্রধান শিল্প মাধ্যম হচ্ছে ভাস্কর্য। এরপরে যখন ফিউডাল এজে আসলো, অর্থাৎ যখন আমরা ফিউডাল এজে, তখন মানুষের হচ্ছে সামান্য পয়সা হয়েছে, সামান্য হয়েছে, তখন মানে একটু তাদের বিলাসিতা করার মতো বা একটু তাদের নিজেদের জন্য খরচ করার মতো সময় পাওয়া গিয়েছে। ওই সময়কার প্রধান শিল্প মাধ্যম ছিল কবিতা। সমস্ত রোমান্টিসিজমের সাহিত্যে অথবা অন্য যে কোনো ফর্মে রোমান্টিসিজমের উৎপত্তি কিন্তু এই ফিউডাল এজের সময়। এরপরে যখন আসলো হচ্ছে যে আর একটু পরের দিকে, যখন এই এনলাইটমেন্টের যুগে, যখন মানুষের হাতে অনেক শিল্প বিপ্লব এবং তার আগে এনলাইটমেন্টের সময় যখন মানুষের হাতে পুঁজি অনেক বেশি, সময় অনেক বেশি, তখন যে ফর্ম অফ আর্ট সবচেয়ে জনপ্রিয় হলো সেটা হলো মিউজিক এবং থিয়েটার। কারণ কি? থিয়েটার করতে প্রচুর সময়ের প্রয়োজন হয়, প্রচুর অভিনেতা অভিনেত্রীকে সাপোর্ট দেওয়া লাগে, তাদেরকে ট্রেনিং করানো লাগে, বড় সময়ের প্রয়োজন। সুতরাং শিল্প বিপ্লবের মাধ্যমে একটা বড় ধরনের ইন্ডাস্ট্রিয়াল সিভিলাইজ সোসাইটির উদ্ভব হয়েছে, তাদের হাতে অনেক পয়সা আছে, সময় আছে। সুতরাং তখনকার প্রধান শিল্প মাধ্যম হলো হচ্ছে এই থিয়েটার এবং সঙ্গীত। কিন্তু বলকানস্কি বললেন যে এই যে যন্ত্রযুগের ফলে, যন্ত্র এখন প্রধান নিয়ে, সেখানকে এই যন্ত্র বিপ্লবের প্রধানতম মাধ্যম হতে হবে সিনেমা। কারণ কি? কারণটা হচ্ছে সিনেমা প্রথম একটি শিল্প মাধ্যম যেখানে ফ্রেমের গতিশীলতার মাধ্যমে একটা পেস অফ মানে গতিশীলতা দেখানো হলো, যে গতিশীলতা মানব জীবনের নিজস্ব গতিশীলতার একটা অংশ। প্রতিটা দর্শক যখন প্রথম সিনেমা দেখে, সে যখন শটের পর শট, একটা শটের পর আরেকটা শট যাচ্ছে, গতিশীলতাটা এগিয়ে যাচ্ছে, সে কিন্তু নিজের জীবনেও এই আগানোর সাথে একটা মিল খুঁজে পায়। সুতরাং এইটা হচ্ছে যন্ত্র সভ্যতার একটা ইম্পর্ট্যান্ট দিক, যে এগিয়ে যাচ্ছে গতিশীলতা। এবং সেই সময় উপলক্ষে সিনেমাই হচ্ছে একমাত্র গতিশীল মাধ্যম, আর কোনোটা কিন্তু গতিশীল মাধ্যম নয়। এখন বলশেভিকরা যখন এটাকে ঘোষণা করলো যে যন্ত্রশিল্পের বা যন্ত্রযুগের প্রধানতম আর যে শিল্প মাধ্যম হতে যাচ্ছে সিনেমা, তখন এইটা তাদের কাছে মাধ্যম হিসেবে কেন গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে প্রধানত হচ্ছে এডুকেশনাল পারপাস। তারা ক্ষমতা আসার পর, বিপ্লবের পরে তারা যখন ক্ষমতা আসলো, তখন তাদের প্রধান কাজ ছিল হচ্ছে যে, এখানে আমরা আবার লেনিনের কথা ফিরে আসতে পারি। লেনিন প্রথমে বলেছিলেন যে একটি কমিউনিস্ট রাষ্ট্রের প্রধান রাজনৈতিক শক্তি হচ্ছে এর জনগণের সচেতনতা। জনগণ সচেতনভাবে সমস্ত কাজে অংশগ্রহণ করবেন, সচেতনভাবে সব কিছু বুঝবেন, জানবেন এবং সচেতনভাবে রিফিউজ করবেন। 4 বছর পরে লেনিন এই কথাটাকে এক্সপ্লেমপ্লিফাই করতেছেন এইভাবে যে এই সমস্ত রাজনৈতিক কার্যক্রমে অথর্ব হয়ে যাবে যদি আমরা জনগণকে শিক্ষিত করতে না পারি। একটি শিক্ষাহীন জনগণ শুধুমাত্র কুসংস্কার, অসংস্কার এবং অপরাজনীতির প্রকাশ। এখানে কোনো রাজনীতি থাকে না, শুধু তাদেরকে প্রথমে অ আ ক খ গ শেখাতে হবে। এই অ আ ক খ গ শেখানোর প্রধানতম মিডিয়া বলশেভিকরা চয়েস করেছিল সিনেমাকে।
Ich habe nun über 6 Jahre am Aufbau der deutschen Wehrmacht gearbeitet. Es sind in dieser Zeit über 90 Milliarden für den Aufbau dieser Wehrmacht angewendet worden. Die ist heute die bestausgerüstete, ich weiß wie nie Vergleich mit der des Jahres 1914. Das Vertrauen auf sie ist unerschütterlich. Aveva Cesare, Virgilio ed Augusto. With growing confidence and growing strength in the air, we shall defend our island, whatever the cost may be. We shall fight on the beaches, we shall fight on the landing grounds, we shall fight in the fields and in the streets, we shall fight in the hills, we shall never surrender. মার্কসের একটা কথা আছে যে মানুষই ইতিহাস তৈরি করে কিন্তু তার ইচ্ছা মতো তৈরি করতে পারে না। এই ইচ্ছা মতো তৈরি করতে পারে না এর অর্থটা হচ্ছে যে বস্তুগত অবস্থা যেটা থাকে সেই অবস্থাটা তো মানুষের ইচ্ছা নিরপেক্ষ। ইচ্ছা নিরপেক্ষভাবে যে আভ্যন্তরীণ পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরিস্থিতি, তারপরে বিজ্ঞান প্রযুক্তির অবস্থা, তারপরে ঐতিহাসিক যে সমস্ত সীমাবদ্ধতা, সব কিছু মিলিয়ে সোভিয়েত ইউনিয়নের সমস্যা দুটো। একটা সমস্যা হচ্ছে সে পুঁজিবাদ দ্বারা ঘেরাও হয়ে আছে এবং পুঁজিবাদী শক্তিসমূহ ক্রমাগত তাকে আক্রমণ করছে, অন্তর্ঘাত করছে। তাকে মোকাবেলা করতে যে সোভিয়েত ইউনিয়নকে এমন কিছু খাতে সম্পদ বিনিয়োগ করতে হলো যে খাতগুলো সমাজতন্ত্রের জন্য দরকার নাই, যেমন সামরিক বাহিনী, যেমন গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা ব্যবস্থা। এই সমস্ত জিনিসগুলো করতে গিয়ে কিন্তু বড় ধরনের সম্পদ সেখানে গেল। এই সম্পদটা যাওয়ার পাশাপাশি যেটা হলো যে এর মধ্যে দিয়ে একটা হায়ারার্কিক্যাল সিস্টেমও তৈরি হলো। সেই এই যে সোভিয়েত ইউনিয়নের যে শিল্পায়ন হয়েছিল, যে শিল্প ভিত্তি তৈরি হয়েছিল, যে সশস্ত্র বাহিনী তৈরি করা হলো, যে সাংগঠনিক কাঠামো তৈরি হলো, যে জনগণের অংশগ্রহণ তৈরি হলো, সমস্ত কিছু মিলিয়ে যে শক্তিটা সোভিয়েত ইউনিয়নের তখন ছিল, সেই শক্তির ভিত্তিতেই কিন্তু হিটলারকে পরাজিত করা সোভিয়েত ইউনিয়নের পক্ষে সম্ভব হলো। হিটলার সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে মস্কো পর্যন্ত পৌঁছে গেলেন। তারপরে তাকে তাড়া করে লাল ফৌজ, সোভিয়েত জনগণের অংশগ্রহণের ভিত্তিতে তাকে তাড়া করে একেবারে বার্লিন পর্যন্ত গিয়ে পুরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে একটা সফল পরিসমাপ্তি, সেটা সোভিয়েত ইউনিয়নের কারণে হয়েছে। За полный разгром генуэзских захватчиков. Смерть генуэзским
таланта, да здравствует наша славная Родина, ее свобода, ее независимость. Под знаменем Ленина вперед, победа!およそ総理の要決、一層の信念を堅持することであります。建国2600年、我らは未だかつて戦いに敗れたことを知りません。I believe that I interpret the will of the Congress and of the people when I assert that we will not only defend ourselves to the uttermost, but will make it very certain that this form of treachery shall never again endanger us.
1945-এর পরে সাম্রাজ্যবাদী দেশগুলো সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করার অংশ হিসেবেই তারা প্রথম এই যে হিরোশিমা নাগাসাকিতে যে পারমাণবিক বোমা নিক্ষেপ করা, সেটা সোভিয়েত ইউনিয়নকে সংকেত দেওয়ার জন্যই করা। এবং তারপরেই তারা ন্যাটো গঠন করলো। ন্যাটো যখন গঠন করলো মার্কিন যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদ, তখন তাকে তার পাল্টা করতে গিয়ে সোভিয়েত ইউনিয়ন করতে হলো ওয়ারশ প্যাক্ট। এবং এই যে ঠান্ডা যুদ্ধটা শুরু হলো, এই ঠান্ডা যুদ্ধের মধ্যে দিয়ে সোভিয়েত ইউনিয়ন বলা যায় যে একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেল, যেটা থেকে তার বেরোনো সম্ভব না। আবার যেটার মধ্যে যাওয়ার কারণে সোভিয়েত ইউনিয়নের আভ্যন্তরীণ অবস্থার মধ্যেও নানা রকম জটিলতা তৈরি হলো, একটা ব্যুরোক্রেসি তৈরি হলো, হায়ারার্কি তৈরি হলো, এবং জনগণের অনেক সম্পদ এখানে যেতে থাকলো এই ঠান্ডা যুদ্ধে। পাশাপাশি স্ট্যালিনের সময় এই দুর্বলতা তৈরি হয়েছিল। স্ট্যালিনও যথেষ্ট বিষয়টা যে কত দূর পর্যন্ত বিপজ্জনক হতে পারে সেটা স্ট্যালিনের মনোযোগের মধ্যেও ছিল না, যদিও স্ট্যালিনের লেখালেখিতে আমরা এই সতর্কতার কথা পাই যে পার্টির মধ্যে ব্যাপকভাবে সাংস্কৃতিক একটা মতাদর্শিক সংগ্রাম, সেটার একটা অভাব ছিল। স্ট্যালিনের সময়ই এই অভাবটা শুরু হয় এবং স্ট্যালিন মারা যাওয়ার পরে এটা ব্যাপক আকার ধারণ করে। এবং স্ট্যালিনের পরে ক্রুশ্চেভ থেকে শুরু করে ক্রুশ্চেভ, ব্রেজনেভ সহ এই যে কয়েক দশক, এরা তো স্ট্যালিন বিরোধী ছিল, কিন্তু তাদের যে ভূমিকাগুলো, সেই ভূমিকাগুলোর জন্য স্ট্যালিনকে আবার গালিগালাজ করা হয়। যেমন পূর্ব ইউরোপে সামরিক আগ্রাসন চালানো, বার্লিন ওয়াল করা, বিভিন্ন জায়গায় একটা সাম্রাজ্যবাদী মতো ভূমিকা পালন করা। এইটার মধ্যে দিয়ে পার্টির মধ্যে একটা গোষ্ঠী তৈরি হলো যাদের মধ্যে একটা নব্য ধনিক শ্রেণীর মনোভাব তৈরি হয়েছে, একটা আমলাতান্ত্রিকতা তৈরি হয়েছে, যাদের আমলাতান্ত্রিকতাকে মোকাবেলা করার জন্য পার্টির মধ্যে সেই প্রক্রিয়া নাই যার মধ্যে দিয়ে তাকে থামানো যায় কিংবা তাকে চিহ্নিত করা যায় বা তাকে বহিষ্কার করা যায় বা জনগণের সামনে তাকে মুখোশ উন্মোচন করা যায়। এই প্রক্রিয়ার অনুপস্থিতির কারণে ক্রমান্বয়ে সোভিয়েত পার্টির মধ্যে এমন কিছু গোষ্ঠী তৈরি হলো যাদের ধারাবাহিকতাতে আমরা ইয়েলিৎসিনের মতো লোককে জন্ম নিতে দেখি, গর্বাচেভের মতো লোককে জন্ম নিতে দেখি। নাহলে তো এটা তো আমাদের অবশ্যই অনুসন্ধান করতে হবে যে একটা পার্টি, যে পার্টি পৃথিবীতে পুঁজিবাদের পাল্টা ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছে, সেই পার্টির মধ্যে ইয়েলিৎসিনের মতো লোক কী করে তৈরি হলো। সেই ইয়েলিৎসিন, গর্বাচেভ, এদের সাথে সাম্রাজ্যবাদী শক্তির এক ধরনের যোগাযোগ স্থাপিত হলো এবং সেই যোগাযোগের ভিত্তিতেই কিন্তু সোভিয়েত ইউনিয়নের এই অবস্থাটা তৈরি হয়। তার মানে আমরা সোভিয়েত ইউনিয়নের যদি বলি যে পতনটা কী কারণে হলো, তাহলে দুইটা কারণ বলতে হবে। একটা কারণ হচ্ছে যে তার পুঁজিবাদ দ্বারা ঘেরাও হয়ে থাকার কারণে যে উদ্ভূত পরিস্থিতি, আর দুই নম্বর হলো যে পার্টির ভেতরে যথাযথ মতাদর্শিক এবং সাংস্কৃতিক সংগ্রামের অভাব। এই দুইটার কারণে জনগণের সাথে পার্টির দূরত্বটা বেড়ে যায়, অনেক পার্টির দূরত্ব বেড়ে যায় এবং পার্টির মধ্যে সুবিধাভোগী গোষ্ঠী তৈরি হয়, যার কারণে জনগণেরও অনাস্থা তৈরি হয়, অবিশ্বাস তৈরি হয় এবং দেখা যায় যে পার্টির কিছু কতিপয় লোক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু জনগণের অনেক রকম সমস্যা হচ্ছে। এবং সবচাইতে বড় কথা হলো সোভিয়েত জনগণ এবং পূর্ব ইউরোপের মানুষের মধ্যেও এক ধরনের পার্টি এবং সরকারের বিভিন্ন ধরনের নজরদারি এবং বিভিন্ন ধরনের ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ, এই ধরনের বিভিন্ন ধরনের যেগুলো সমাজতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ না, সেই ধরনের তৎপরতার কারণে কিন্তু মানুষের মধ্যে অনাস্থাটা আরও বাড়ে। কারণ এটা মনে রাখতে হবে যে পুঁজিবাদ, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, দমন, নিপীড়ন, বৈষম্য, লুণ্ঠন, এগুলো ছাড়া পুঁজিবাদ টিকতে পারে না। আবার এই সমস্ত প্রবণতা যদি কোনো সমাজতান্ত্রিক ব্যবস্থার মধ্যে উদ্ভূত হয়, তাহলে সমাজতন্ত্র টিকতে পারে না। কারণ সমাজতন্ত্রের জন্য সামরিক বাহিনীর দরকার নেই, পুঁজিবাদের সমাজতন্ত্রের জন্য অন্য দেশ দখল করার দরকার নেই, সমাজতন্ত্রের জন্য সংখ্যাগরিষ্ঠ মানুষকে নিপীড়ন করারও দরকার নেই। কিন্তু সেখানে যদি নিপীড়নমূলক ব্যবস্থাগুলো তৈরি হয়, তাহলে সেখানে সমাজতন্ত্র তো টিকে থাকতে পারে না।
এখন পুঁজিবাদ যে অবস্থায় আছে তার যুদ্ধ ছাড়া স্বেচ্ছা থাকতে পারবে না। যুদ্ধ অর্থনীতি, যুদ্ধ ব্যবসা, যুদ্ধের মাধ্যমে একটা সবসময় একটা আগ্রাসী শক্তি হিসেবে উপস্থিত থাকা, জনগণকে ভীত সন্ত্রস্ত করা, অন্য দুর্বল দেশগুলোকে ভীত সন্ত্রস্ত করা, এটা ছাড়া সাম্রাজ্যবাদের পক্ষে টিকে থাকা মুশকিল। সুতরাং সেই যুদ্ধ অর্থনীতির আমরা সোভিয়েত ইউনিয়নের পতনের পরে সেই কারণে আমরা দেখলাম আরও বেশি মাত্রায় যুদ্ধের বিস্তার ঘটল, সমরাস্ত্র ব্যবসা বিস্তার ঘটল। সারা পৃথিবীর সম্পদের একটা বড় অংশ মার্কিন সাম্রাজ্যবাদ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে এই যুদ্ধের এবং সমরাস্ত্রের কারণে প্রচুর সম্পদের শুধু নষ্ট হয় নাই, গণহত্যা এবং বিভিন্ন অঞ্চলে নিপীড়ন, বৈষম্য সেগুলো বেড়ে গেছে অনেক। অন্যদিকে যে গণতন্ত্রের কথা বলা হলো, কিন্তু দেখা গেল যে জন্ম নিল সেখানে মাফিয়াতন্ত্র। পূর্ব ইউরোপের কোনো কোনো দেশ জাতিগত একটা বিদ্বেষী শাসন ব্যবস্থার জন্ম দিল। সারা পৃথিবীতে এমনকি পশ্চিম ইউরোপীয় দেশগুলো যেখানে উদারনৈতিক গণতন্ত্রের পীঠস্থান বলা হয়, সেই সমস্ত দেশগুলোতে সাম্প্রদায়িকতা, বর্ণবাদী বিদ্বেষ এই সমস্ত একটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, সেটা আমরা এখন বুঝতে পারি। যুক্তরাষ্ট্রে সবচাইতে বর্ণবাদী, জাতি বিদ্বেষী, নারী বিদ্বেষী গোষ্ঠী রাজনৈতিকভাবে এখন ক্ষমতাশীল। ভারত পার্শ্ববর্তী দেশ, বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে পরিচিত, সেই দেশ হচ্ছে চরম সাম্প্রদায়িক গোষ্ঠীর রাজনৈতিক আধিপত্য এখন নিশ্চিত হয়েছে। সেটা কিন্তু গত এই 2-3 দশকেই হলো। তো তার ফলে সারা বিশ্বব্যাপী বিশ্ব এখন গণতন্ত্র থেকে অনেক দূরে। এখন একটা ফ্যাসিবাদী আবহাওয়া সারা বিশ্বে তৈরি হয়েছে, এবং সেই ফ্যাসিবাদ যেমন বৈশ্বিক পর্যায়ে আছে এবং সেটারই বলা যায় যে সম্পর্কিতভাবে বিভিন্ন দেশে ফ্যাসিবাদী আবহাওয়া তৈরি হয়েছে। সেই ফ্যাসিবাদের মধ্যে সরাসরি রাষ্ট্র এবং রাষ্ট্রের পাশাপাশি বিভিন্ন প্রাইভেট আর্মি এবং বিভিন্নভাবে সামরিকীকরণ, এই ধর্মীয় জঙ্গি থেকে, মুসলিম ধর্মীয় জঙ্গি থেকে শুরু করে খ্রিস্টান জঙ্গি, হিন্দু জঙ্গি, বৌদ্ধ জঙ্গি, সব ধর্মের মধ্যে দেখা যাচ্ছে। সবগুলো ধর্মের মধ্যেই সন্ত্রাসী চরমপন্থী গোষ্ঠী সারা পৃথিবীর মানুষকে টুকরো 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 করে ফেলছে। Juste après les bombes, il y a des hommes qui comptent les morts. Des milliers de tombes vont pouvoir se remplir encore. সাম্রাজ্যবাদ বিশ্ব ব্যবস্থা, পুঁজিবাদ এখন বিশ্ব ব্যবস্থা, তার বৈশ্বিক, তার যে জনগণের যারা শত্রু তারা বিশ্ব শক্তি। সুতরাং জনগণকেও একটা বিশ্বশক্তি হিসেবে দাঁড়াতে হবে। বিশ্বশক্তি হিসেবে দাঁড়াতে গেলে তাকে তো স্থানীয়ভাবে, মানে একটা রাষ্ট্রীয় যে সীমানা, সেই সীমানার মধ্যে তার সেই শক্তি অর্জন করতে হবে শাসক শ্রেণীকে মোকাবেলা করা। এই অর্জন করার প্রক্রিয়ার সাথে সাথে বৈশ্বিক সংহতির মধ্যে দিয়েই আমরা এই বিশ্ব যে ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে, সাম্প্রদায়িকতা, বর্ণবাদ, শ্রেণীগত নিপীড়ন, প্রকৃতি বিনাশী যে সমস্ত পুঁজির আগ্রাসন, সেগুলোর থেকে আমরা বের হওয়ার এছাড়াও তার কোনো পথ নাই। কারণ মানুষের সামনে সেই সম্ভাবনাটা আছে, মানুষের সামনে সেই তাগিদটা আছে। এখন যদি সেই অবস্থার মধ্যে আমরা না যেতে পারি, তাহলে সেই পুরনো কথাটা আবার নতুন করে আসবে যে হয় মুক্তি পেতে হবে, নইলে বর্বরতার মুখোমুখি হতে হবে। হয় আমাদের সামনে সেই মুক্তি, অথবা আমাদের আরও ভয়ঙ্কর বর্বরতার মধ্যে প্রবেশ করতে হবে। তো মানুষের যে চেতনা, মানুষের যে চৈতন্য, মানুষের যে স্বপ্ন, সেটা তো বর্বরতার মধ্যে থেমে থাকতে পারে না, বা বর্বরতার কাছে আত্মসমর্পণ করতে পারে না। সে তো ভবিষ্যতের দিকে তাকাবে, এবং তার জন্য শুধু না, তার পরবর্তী প্রজন্মের জন্য সে এমন একটা ব্যবস্থার স্বপ্ন এবং লড়াইকে সামনে এগিয়ে নেবে যার মধ্যে দিয়ে এটা একটা বাসযোগ্য পৃথিবীতে পরিণত হতে পারে। Debout les dames de la terre, debout les forces de la faim, la raison tourne contre la terre, c'est l'éruption de la fin. Du passé fait entendre rasa, l'esclave debout, debout. Le monde
sera chanté de base, nous ne sommes rien, soyons tous. C'est la lutte finale, reprends-nous et demain. L'international sera le genre roumain. C'est la lutte finale, reprends-nous et demain. L'international sera le genre roumain. Wake up, you prisoners of hunger. The world is changing at the base. We who have been nothing will be everything. Of the past, we shall make a clean slate. Still speaks French, though. He says, it's the final battle. Then he says, we need no supreme saviors, no God, no Caesar. Producers, save yourselves. Heat up your own forge. Soufflons nous-mêmes notre forge. Blow upon the forge and make it hot. Beat on the iron while it is hot. Il n'est pas de sauveur suprême, ni Dieu, ni César, ni tribun. Producte, sauvons-nous nous-mêmes, décrétant le salut commun, pour que le vol rende gorge, pour tirer l'esprit du cachot. Soufflons nous-mêmes notre forge, battant le fer quand il est chaud. C'est la lutte finale, groupons-nous et demain. L'international sera le genre romain. C'est la lutte finale, groupons-nous et demain. L'international sera le genre romain.